সবচেয়ে কষ্টের বিষয় যে আমার পুরো এলাকা আগে যেই আমাকে অনেকেই চিনতো না, বাট আমার পুরো এলাকা জানে আমি ভালো না। এর থেকে খারাপ আর কি হতে পারে একটা মেয়ের লাইফে? একটা মেয়ে স্টেবল হলে না কতটা সাফার করছে সেটা কেউ দেখে না। জাস্ট একটু যদি দেখে যে হ্যাঁ সে খুব ঘুরতেছে ফিরতেছে বা খুব ভালো চলতেছে, তখন মনে হয় যে তার পিছনে মনে হয় অনেকগুলো ছেলে আছে। দেশে অনেক আপুরা আছে যারা হচ্ছে এরকম হতাশ হয়ে কিছু করে ফেলে। আসলে আমি জাস্ট এতটুকু বলতে চাই তাদের জন্য যে এটার পিছনেও একটা লাইফ আছে, এটার পিছনেও একটা জীবন থাকে। আল্লাহ পাক আমাদের জীবনটা দিয়েছে, এটা আমার নিজের হাতে নেওয়ার জন্য না। সে যতদিন আমাকে দুনিয়াতে রাখবে আমার বেঁচে থাকতে হবে। এখন যদি আমি স্বেচ্ছায় মরে যেতে চাইবো, সে যদি আমার হায়াত রাখে, সেটা তো হবে না। হচ্ছে একটা জায়গায় কখনো দুইজন মানুষ বসবাস করতে পারে না। আমি যাকে চাই তাকে শুধু আমি একমাত্র আমিই চাই, সেখানে আরেকজন এসে চাইবে সেটা তো হতে পারে না। তো এই জিনিসটা হচ্ছে আমি কখনোই মেনে নিতে পারি নাই। সো देयर वाज থার্ড পারসন। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আস্তে আস্তে ডিফারেন্সেস আর থাকে না, কিছু মেন্টালিটির গ্যাপ। আমি তাকে কখনোই ব্লেম করব না, দেন খারাপ বলবো না, নেভার। অ্যান্ড আজকে শোতেও আমি একটা মেয়ে যদি অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পায় কিংবা তার যদি নিজের চলার ক্ষমতা থাকে, এইটা একটা মেয়ের জন্য যতটা জরুরি সম্মানের, ঠিক ততটাই এটা নিয়ে কথা শুনতে হয়। খুব অবাক লাগে, ধরেন একটা ছেলে চাকরি করছে সেটা নিয়ে কথা শুনতে হবে না, একটা মেয়ে চাকরি করছে সেটা নিয়ে তাকে চারিত্রিকভাবে সার্টিফাইড করা হয়। হয়তো অনেকের বিশ্বাস হবে হবে না। আজকের এই গল্পটা সেরকমই। একজন চেনা মুখ আমাদের সামনে কথা বলবেন। আর বলি, যদি নিজের গল্পটা আপনি বলতে চান, হোয়াটসঅ্যাপে দেখানো নম্বরে টেক্সট করুন, আসুন কথা বলুন। আমরা আমাদের ছোট্ট জায়গা থেকে চেষ্টা করছি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্যে, সামাজিক সচেতনতা তৈরি করার জন্যে। আমাদের চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, হেল্প করবেন। দ্যাটস ইট। আপু, সুমাইয়া, সবাই আপনাকে চেনে, আপনি সোশ্যাল সাইটগুলোতে খুব অ্যাক্টিভ, চেনা মুখ। এবং আপনার সঙ্গে আমার জাস্ট পরিচয় কথা, কিন্তু জানেন আমি যখনই আপনার চোখের দিক তাকাইছি আমার মনে হয়েছে যে আমি বোধহয় রাজ্যের জলের সামনে বসে আছি। আই ডোন্ট নো হইছে কি, কেন, কিভাবে। আমার স্টোরিটা হচ্ছে মানে আমার স্ট্রাগল লাইফের স্টোরিটাই আমি শেয়ার করব। আমার হচ্ছে জাস্ট আমার ডাকনাম হচ্ছে লিসা, আমাকে সবাই লিসা নামে চিনে। যে এখন আমার অফিসিয়ালি নেম, আমার পুরো নাম ছিল সুমাইয়া আক্তার লিসা। সো আমি এখন লিসা থেকে সুমাইয়া ইসলামে চলে আসছি। আমার নেমটা ছিল, প্রফেশনাল নেমটা ছিল আমার সুমাইয়া কবির। সো আমার কবিরটা ছিল আমার হাজব্যান্ডের নাম, যেটা আমি এখন স্কিপ করে ফেলেছি। স্কিপ করে এখন আমি রিসেন্ট হচ্ছে সুমাইয়া ইসলাম নামে পরিচিত। আমার এই যে আপনি কাজ করছেন এবং কাজ করছেন সুমাইয়া ইসলাম হয়ে গেছেন, এইটা নিয়েই তো কথা শুনতে হয় বেশি। অফকোর্স। অ্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি খারাপ বিষয় এটা, যখন আসলে আমাদের সমাজটা এমন একটা সমাজ, আমরা অবশ্যই বাংলাদেশে বসবাস করি, আর এখানে একটা মেয়ে স্টেবল হলে না কতটা সাফার করছে সেটা কেউ দেখে না। জাস্ট একটু যদি দেখে যে হ্যাঁ সে খুব ঘুরতেছে ফিরতেছে বা খুব ভালো চলতেছে, তখন মনে হয় যে তার পিছনে মনে হয় অনেকগুলো ছেলে আছে, তার পিছনে মনে হয় অনেক নোংরা সম্পর্ক আছে। মানে এই জিনিসগুলো কথা যখন নিজের খুব কাছের মানুষ, যে যাকে আমি আমার সব কিছু মনে করি বা যার কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি, যখন সেই প্রান্ত থেকে এই কথাগুলো আসে যে আমার ক্যারেক্টারলেস, হাজার ছেলের সাথে সম্পর্ক, তুমি তো লাইফ করতে গেছো, তুমি কি করতেছো আমি তো দেখতেছি না, সেখানে তুমি লাইভ করতেছো না একটা রুমের মধ্যে কি করতেছো আমি তো জানি না। মানে এই যে এই লজ্জাজনক একটা কথা যেটা খুব বেশি হার্ট করে, এটা সে মেয়েগুলো বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কেমন পেইনফুল। এখন আমাকে এরকম কথা শুনতে হয় যে আজকে তুমি অনেক কিছু পেয়ে গেছো যার জন্য আমাকে ছেড়ে দিছো। বিষয়টা এমন না। আমি সুমাইয়া কবির হিসেবে পরিচিত ছিলাম, আমি কিন্তু খুব ভাইরাল পারসন না, বা ভাইরাল হয়ে আমি ইন্ডাস্ট্রিতে আসি নাই। আমি হচ্ছে আমার কাজ দিয়ে ভাইরাল হয়েছি। অনেকে আছে না যে ভাইরাল হয়ে কাজ করতে আসে, বাট আমি এরকম একটা পার্সন যে হচ্ছে কাজে এসে ভাইরাল হয়েছি। খুব বেশি ভাইরাল হয়েছি বিষয়টা এমনও না। আমার 2টা বেবি আছে, আমার ওদের টেক কেয়ার আমার নিজেরই করতে হয় অ্যাজ এ সিঙ্গেল মাদার। অ্যান্ড হচ্ছে আমাদের সমাজে একটা পর্যায়ে আছে যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আসলে টাকার প্রয়োজন। কনফার্ম। টাকা ছাড়া এখনকার যুগে 500টা টাকা কারো কাছে পাওয়া যাবে না। জ্ঞান দেবে অনেকে, হ্যাঁ সে হোক মানে খুবই কাছের, লাইক সেরকম। বাট আমার পাশে শুধুমাত্র, আমি যার নাম না বললেই না, আমার বাবা অ্যান্ড হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড, মানে এই 2জন পার্সনকে ছাড়া আমি কখনোই আর কাউকে পাইনি আমার পাশে, কখনোই না। আমার এই স্ট্রাগল লাইফে আজকে আমি আমার বাচ্চাদের
এমনও সময় গিয়েছে আমি যখন লাইভে বের হয়েছি আমি না খেয়ে বের। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার দুজন মানুষ শুধু তোমাকে হ্যাঁ, হেল্প করছে। দুজন মানুষ আমাকে হেল্প করেছে। আমার বাচ্চারা যখন ছোট দেখা যায় কি ওদের ছোট মানুষ, ওদের চাহিদা থাকতেই পারে। আমার মেয়েটা হচ্ছে ক্লাস 3-তে এবার, অ্যান্ড ছেলেটা মাত্র স্কুলে ভর্তি হবে এবছর। ওকে আমি দেই না, ইনশাল্লাহ সামনে ইয়ারে দিব। তো একটা সার্টেন প্লেস দেখা যায় কি আমার একটা খরচ আমার লাগে ওদের জন্য এক্সট্রা করে। এমনও সময় গেছে যে আমি লাইভ করতে বের হয়েছি, আমি সকালে কিছুই খাই নাই, বাট খুব হ্যাপি একটা ফেস নিয়ে চলে আসছি। আমি ফোনে অনেক কথা শুনতেছি, কন্টিনিউ আমার কাজ করে যাচ্ছি, আমার শ্যুট চলতেছে, শ্যুটের মধ্যে আমি ফোন কানে ধরে অনেক কথা শুনতেছি, স্মাইল নিয়ে কাজ করতেছি। বিকজ এই প্রফেশনটার মধ্যে নিজের মনে কি হচ্ছে সেটা কাউকে দেখানো যাবে না, জাস্ট একটা The show বিগ must go স্মাইল on. নিয়ে কাজ করতে হবে। Yeah. তো সারাদিন আমি টোটালি না খাওয়া, স্টিল দাঁড়িয়ে থেকে আমি লাইভ করতেছি, দেন আমি শ্যুটে অন্য আরেক জায়গায় শ্যুটে চলে যাচ্ছি, সেখান থেকে আরেকটা লাইভে চলে যাচ্ছি। একটা দিন আমি 4টা-5টা কাজও করেছি। বাট আমি এইটা চিন্তা করে আমি খাই নাই যে আমি খেয়ে যে আমি যে টাকাটা ভাঙবো থাক এটা আমার কাছে, এটা পরবর্তীতে কাজে লাগবে। এরকম লাইফ আমি এখনো? পার করে চলে আসছি। Oh my God. বাট এখনো পর্যন্ত হয়তোবা মানুষ আমাকে দেখলে মনে করে এত সুন্দর করে চলে, সাজগোজ করে চলে, এইভাবে চলে। বাট আমার ভিতরে যে কি সেটা আমি দেখাতে পারি না আসলে, কারণ আমি চাই না যে আমি কারোর সামনে আমার চোখের পানি পড়বে সেটা উপহাস হয়ে যায়। আমি চাই আমার কষ্টের সময়টা, আমার কান্নাটা, একাকিত্ব আমারই থাক, এটা আমি কারোর সামনে শো অফ করতে পারি না আসলে। বাট এই লাইফটায় আপু কেন আসতে হইলো? একটা মানুষের সঙ্গে সেপারেশনের সহজে একটা মানুষ যাইতে চায় না। কখনোই চায় না। What এই happened to বিষয়টা you? নিয়ে আমার মনের একটা অনেক বড় একটা ব্যাপার যেটা আমি আসলে সবাইকে বলতে চাই, যেটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশে তো সব মেয়েরাই হচ্ছে গৃহিণীর মতো থাকে। আমিও চেয়েছিলাম সেরকম একটা লাইফ লিড করতে, বাট একটা মেয়ে কাজ করা মানে যে সে খারাপ তা না। প্রশ্ন আসে, আমার মা কাজ করে, আমার বউ কাজ করে। হ্যাঁ, আমি হচ্ছে ফার্স্টে ছিলাম ইংলিশ মিডিয়ামের অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে জব করতাম। আমি কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হুট করে চলে আসি নাই, আমি তখন হচ্ছে এই জবটা করতাম। তো দেখা যায় একটা মেয়ে যখন স্ট্যাবল থাকে তার কিন্তু টাকার কোনো প্রয়োজন নাই, তখন সে চালাতে পারতেছে, যেখানে তার অনেক বেশি দরকার সেখানে সে সীমিতভাবে চলতেছে। আমাদের অনেক ফ্যামিলি আছে এরকম যারা মাসে 10-15 হাজার টাকা দিয়ে সংসার চালায়, আমি না হয় তাদের মধ্যে একজন। বাট সেই দিক থেকে যদি একটা মেয়ে কাউকে অনেক বেশি ভালোবাসে, আমি মনে করব যে সে অবশ্যই তার টাকা দেখে তাকে ভালোবাসে নাই। এখনও যদি ওইভাবে করে অনেস্টলি যদি বুকে হাত দিয়ে কোনো মেয়ে বলুক, আমি 100টা ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলির মেয়েরা বলবে যে আমি ইনকাম করতে পারি না বলে আমি এখানে পড়ে আছি। যদি অনেস্টলি কেউ আমার মতো সত্যি কথাটা বলতে চায় তাহলে হচ্ছে তারা এটাই বলবে যে আমি শুধু ইনকাম করতে পারি না বলেই তো আমি পড়ে আছি। কিন্তু সেই জায়গা থেকে একটা মেয়ে ইনকাম করতে পেরেও যখন একটা ছেলের কাছে একটু সময় চায়, একটু প্রায়োরিটি চায়, তখন যদি সেই বিষয়টা মানে অনেক বেশি হয়ে যায় যে সে পাচ্ছে না। বলবো আমাকে কেমন ছিল? Why you left? অ্যাকচুয়ালি হচ্ছে একটা জায়গায় কখনো দুইজন মানুষ বসবাস করতে পারে না। আমি যাকে চাই তাকে শুধু আমি একমাত্র আমিই চাই, সেখানে আরেকজন এসে চাইবে সেটা তো হতে পারে না। তো এই জিনিসটা হচ্ছে আমি কখনোই মেনে নিতে পারি নাই। So there was third person. হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আস্তে আস্তে ডিফারেন্সেস আর থাকে না, কিছু মেন্টালিটির গ্যাপ। আমি তাকে কখনোই ব্লেম করব না, দেন খারাপ বলবো না, নেভার। অ্যান্ড আজকে শোতেও আমি তার উপর কোনো ব্লেম দিব না, আমারও দোষ ছিল, তারও দোষ ছিল, বাট কম আর বেশি একটা বিষয় আছে। আমি স্যাক্রিফাইস করেছি কিন্তু আমার স্যাক্রিফাইসটা কারো চোখে পড়ে নাই, কারণ আমি হাসতে হাসতে স্যাক্রিফাইস করি, তো সবাই সেটাকে মজা ভেবে নেয়। সবাই মনে করে আমি আসলে একজন মানুষ, খারাপ আমারও লাগে। সারাদিন যখন আমি কাজ করে বাসায় ফিরি তখন আমার খুব খারাপ লাগে, আমি কাউকে বলতে পারি না যে আমার একাকিত্বটা কি। বাট আমার দুনিয়া হচ্ছে আমার 2টা বেবি। অনেককে আমি রিসেন্ট কিছুদিন আগের কথা বলবো, কিছুদিন আগে আমি কোনো একটা কারণে আমি হসপিটালে যেতে হয় আমি একটা দিন ওখানে স্টে করি, আমার জন্য না, আমার রিলেটিভসের জন্য। তখন দেখি ওখানে হাজারো মেয়ে না অনেক মানে করেছে, কেউ কেউ হচ্ছে মানে কি বলে ফিনাইল টাইপের কিছু খেয়েছে, কেউ কেউ হচ্ছে ট্যাবলেটস এরকম। তো আমি ওইখানে একটা জিনিস দেখলাম যে মানুষের জীবনের প্রতি মানে কতটা আক্ষেপ তাদের, আর মানে আছে না যে বিষয়টা আমরা বলি যে জীবনের প্রতি কতটা মানে হতাশ, অতিরিক্ত অভিযোগ, খুবই হতাশ যে এই কাজগুলো করছে। তখন আমার মনে হয় যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সত্যি আমার সাথে আছে, নয়তো আজকে আমি
সিঙ্গেল মাদার হয়ে এতটা সাফার যখন ওই ঘর থেকে পারতাম না। বেরোলে বোন, পরের পাটা কই যাবে ইউ ডোন্ট নো? না, তখন আমার হচ্ছে আমি খুব সিক ছিলাম, আর আমার তখন কোনো ইনকামও ছিল না, কোনো ইনকাম ছিল না। আমি খুব ঋণগ্রস্ত ছিলাম। আমার একটা বিজনেস ছিল, আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ শিখি, সেটা আমি শখের বসে শিখি। দেন হচ্ছে ওইটা নিয়ে আমি কাজ করতে চাই, তো সেখানে আমি কিছু ইনভেস্টও করি। সেদিক থেকে না আমি একটু মানে হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়ি। তো ওই জায়গা থেকে যখন আমি ব্যাক করি, এখনও আমি সেটার সাথে সাফার করতেছি, এখনও আমি সাফার করছি ওইটার সাথে। বাট আমি জাস্ট এরকমটা চাই যে কেউ যদি অ্যাটলিস্ট আমার হাজব্যান্ড যদি আমার পাশে থাকতো, আমার এতটা সাফার করতে হতো না। একটা মেয়ে বা বউ যখন কাজ করে, আমার তো মনে হয় সবচেয়ে বেশি সাপোর্ট তার হাজবেন্ডই এখন করে। বিকজ এক মানুষের ইনকামে স্বাচ্ছন্দ্যপূর্ণ চলা এখন যায় না, টিকে থাকা যায়। জি, আর কাজ করতে গিয়ে কেউ নোংরামি করবে, এটা এটা এই জামানায় নাই। নোংরামি করলে ঘরের মধ্যে করতে পারে, অবশ্যই অনেক ওয়ে আছে। একটা মানুষ যদি নিজে খারাপ রাস্তায় চলে যায়, কেউ কখনো ওকে টেনে ধরে রাখতে পারবে না। আমি মানে আমি যে বিষয়টা আর কি বলতে চাচ্ছিলাম, যে ওখানে যাওয়ার পর আমি জাস্ট এটা রিয়েলাইজ করলাম যে আমাদের দেশে অনেক আপুরা আছে যারা হচ্ছে এরকম হতাশ হয়ে কিছু করে ফেলে। আসলে আমি জাস্ট এতটুকু বলতে চাই তাদের জন্য যে এটার পিছনেও একটা লাইফ আছে, এটার পিছনেও একটা জীবন থাকে। আল্লাহ পাক আমাদের জীবনটা দিয়েছে, এটা আমার নিজের হাতে নেওয়ার জন্য না। সে যতদিন আমাকে দুনিয়াতে রাখবে আমার বেঁচে থাকতে হবে। এখন যদি আমি স্বেচ্ছায় মরে যেতে চাইবো, সে যদি আমার হায়াত রাখে, সেটা তো হবে না। এটা সম্ভব। এটা কখনোই এটা সম্ভব আমাকে না। বলেন তো, যে একটা সিঙ্গেল মাদারকে তো, এবং টিল ইউ আর নট ডিভোর্স, ইউ আর অন সেপারেশন, সো অনেক নোংরা কথা, নোংরা চোখ সহ্য করতে হয়। অনেক বেশি, ইনফ্যাক্ট এরকম হয়। আমি যখন আমার জায়গা থেকে কাজে যাই, আমাকে তো অনেক জায়গা থেকেই নক করে। জি। আমি কিন্তু চাইলে ভাইয়া অনেক বেশি কাজ করতে পারি, কাজ নিতে পারি, বাট আমি কিন্তু হচ্ছে যাই না। বিকজ হচ্ছে কি, দেখা যায় সবার মেন্টালিটি সেম থাকে না। রাইট। আমি যখন ফার্স্ট ডেতে কাজে যাই বা প্রথমে যখন আমি কথা বলতে যাই, তখন আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই মানুষটার মনে কি চলতেছে। আমি কিন্তু আসলে এখন একটা মেয়ের সাথে সাথে একটা মাও, রাইট। আর আমি একটা মেয়ের মা। আমি যদি আমার সামনের মানুষটার ভাবভঙ্গিমা বুঝতে না পারবো, আমি আমার মেয়েকে তো প্রোটেকশন করতে পারবো না। মানুষও করতে পারবো না তো। এই জন্য হচ্ছে আমি দেখা যায় অনেক কাজ আমি ছেড়ে দিই, অনেক কাজ আমি ছেড়ে দিই। আর কেমন করে ওরা ট্রিট করে বলো তো, ইঙ্গিতগুলো কেমন থাকে? ট্রিটটা হচ্ছে এই যে আপু কালকে ফ্রি আছেন, হঠাৎ করে কল আসে, হ্যাঁ ফ্রি আছি। আমি তো ভাবি যে হয়তো বা শ্যুট, আচ্ছা আপু চলেন না একটু কফি খেতে যাই, সামথিং এরকম। মানে অ্যাকচুয়ালি এরকম হয় অনেক জায়গা থেকে। সো তখন দেখা যায় আমি যদি ডিরেক্ট বলে দিই, আসলে ভাইয়া আপনি যেটা ভাবতেছেন আমি আমি এরকমই বলি। আই অনেস্টলি ভাইয়া গতকালকে রাতেও আমার এরকম একটা কল আসছে, আমি নামাজ পড়তেছি, নামাজের বিছানা থেকে আমি কলটা পিক করি। তো আমাকে বলে আপনি কি সুমাইয়া ইসলাম বলছেন? আমি বলি জি ভাইয়া। পরে বলতেছে আমাদের একটা শ্যুট ছিল। পরে আমি বলি আপনি আগে আমাকে একটু পেজ লিঙ্কটা পাঠান, এটার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি চেক করে আপনাকে জানাচ্ছি। তো বলে আপনি কালকে ফ্রি আছেন, আপনার হাজব্যান্ড কি করে? আমি বলছি এটা বলাটা কি জরুরি? আমি কালকে ফ্রি আছি, আপনি বলতে পারেন। পরে বলতেছে যে না, কালকে ফ্রি থাকলে চলেন একটু কফি খেয়ে আসি। পরে বলতেছে কিছু মনে করবেন না আপু, আপনার বাসাটা কোথায়? আমি বলছি যে আমার বাসাটা লালবাগে। পরে বলে একদিন বাসায় তো দাওয়াত করতে পারেন। কোত্থেকে তুই কি না? তখন আমি বললাম ভাইয়া আমার বাসায় আপনাকে দাওয়াত করার কি হলো? আপনাকে তো আমি চিনি না। আর আপনি যেটা মনে করতেছেন যে আপনাকে আমি আমার বাসায় দাওয়াত করব, আপনার সাথে কফি খেতে যাব, আসলে আপনি ভুল জায়গায় নক করছেন। তো এটা বলার সাথে সাথে উনি ফোন কেটে দিছে। মানে এটা একদম সত্যি কথা। আমি নামাজের বিছানায় বসে থেকে ওনার সাথে কথা বলে পরে আমি ফোনটা কেটে রেখে দিছি। এরকম অনেক আমাদের সাফার করতে হয়। কিন্তু আমার অনেস্টলি না ভাইয়া, একটা কথা না বললেই নয়, যে বিষয়টা আমি বলতে চাই যে তখন না সেই মুহূর্তগুলোতে আমার মনে পড়ে যে একটা মানুষ আমাকে কি বলতো একটা সময়, যখন আমি কোথাও যেতাম কাজে বা কিছু, আমি অলওয়েজ তার সঙ্গে কানেক্টেড থাকতাম। সেটা হোক ভিডিও কল বা মানে হচ্ছে হাজবেন্ডের হাজব্যান্ড, সঙ্গে, হ্যাঁ হ্যাঁ। কানেক্টেড থাকতাম। সেটা হোক ভিডিও কল বা হচ্ছে আমি গিয়েছি একটা পিকচার দিলাম, দেন আমি এই জায়গায় কাজ করতে আসছি, পুরো প্লেসটা স্পটটা দেখালাম। আমি লাস্ট একটা টিভিসি শ্যুটে গিয়েছিলাম, সেটা আমি শখেই করেছিলাম বলতে গেলে, আমার তেমন কোনো মিডিয়াতে কাজ করার ইচ্ছা নাই। তো ওখানে গিয়েও আমি ওকে সম্পূর্ণ শুটিং সেট, দেন আমাদের যতক্ষণ শুটিং চলছে আমি টোটালি দেখিয়েছি।
বাট যখন মানে ওই বিষয়গুলো না একটা ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে আমার হাফ অ্যান আওয়ার লেট হতেই পারে, 10-15 মিনিট লেট হতেই পারে, তো সেইটার জন্য যখন অনেক বেশি কথা শুনতে হয়, নোংরা নোংরা কথা শুনতে হয়, এগুলো না জাস্ট আমি নিতে পারি না। মানে ওই বিষয়গুলো আমার এখনও মনে পড়ে। আর আমি আসলে নিজেকে খুব মানে কি বলবো, খুব শক্তভাবে কন্ট্রোল করি, খুবই শক্তভাবে। মানে আছে না একটা মানুষের বিষয়ে একটা কিছু বলে ফেলা, এটা আসলে আমার হ্যাবিটে নাই। আর কেউ যদি আমাকে নিয়ে বলে সেটা না আমি মানে মানতে পারি না, খুব কষ্ট হয় ভাইয়া, এফেক্ট। আমি বলতে পারি না। তো সেইটা দেখা যায় কি, আমি দেখতাম যে আমার বাচ্চাদের উপর ইফেক্ট করতো, তখন আমার মন মেজাজ ঠিক থাকতো না, বা বাইরে থেকে সারাদিন কাজ করে আসছি, আমার মেয়ে যদি এসে আমার সাথে কথা বলতো একটা ধমক দিয়ে দিতাম। তো তখন আমার মনে হচ্ছে যে না, আসলে এটা তো লাইফ না, হয় আমি আমার মতো করে বাঁচি, কারণ আমার একদিক সামলাতে হবে, আমি বাইরে ঘরে সব দিক আমি পারবো না। টাফ, ভেরি কারণ টাফ। হচ্ছে আমি রোবট না, আসলে আমি তো একজন মানুষ। দিন শেষে একা লাগে সময়। অফকোর্স ভাইয়া, এটা বলতে হয় যখন, এটা সত্যি কথা, যখন আমি কাজ শেষে আমার বাসায় যাই, মানে আমার এরকম ফিল হয়, আমি কিন্তু আমার রুম থেকে খুব কম বের হই। আমি জানি না আমার আম্মু আব্বু এসে ওটা দেখবে কি না, বাট আমি চাই তারা না দেখুক, কারণ আমি যখন আমার রুমে থাকি আমি আমার রুম থেকে খুব কম বের হই। আমার ভালো লাগে না, আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না, আমার ভাই বোন হোক, খুব কাছের কেউ হোক, কোথাও আমার যেতেও ইচ্ছে করে না, কারোর সাথে আমার মিশতে ভালো লাগে না। তখন আমার মনে হয় যে আই ফিল লাইক ভেরি অ্যালোন, মানে একটা একাকিত্ব যে কী জিনিস সবার মধ্যে থেকে, সেটা আমি খুব কাছ থেকে ফিল করতে পারি। আর তখন না আমার মানে খুবই ঘৃণা চলে আসে সেই মানুষগুলোর প্রতি, যে আসলে এই মানুষগুলোকে একদিন আমি এত বেশি প্রায়োরিটি দিতাম। অনেক বেশি ঘৃণা চলে আসে যে আমার এই প্রবলেমগুলোর জন্য আমি জাস্ট আমার বাচ্চাদেরকে ইগনোর করে ফেলতেছি, তারা হচ্ছে না বাবার আদর পাচ্ছে ঠিক মতন আমার। কিন্তু আমি না ভাই আসলে এই জিনিসগুলো ওভারকাম করতে পারি না, কারণ আমি তো একটা মানুষ। এগুলো রেখে যে আমি ঘুরে দাঁড়াবো, হ্যাঁ ঘুরে দাঁড়াতে পারি। আমি খুব রাফ অ্যান্ড টাফ সবার সাথে, কারণ আমি যেই সেক্টরে কাজ করি এখানে রাফ অ্যান্ড টাফ না হলে টিকে থাকাটা খুব মুশকিল। সবাই মনে করে বাইরে গেছে এই 2-4টা ঢং ঢং করবে চলে আসবে ড্রেস পরে, নো, ইটস ভেরি টাফ জব। 2-4টা ঢং ঢং করা তো না, স্টিল সকাল থেকে নিয়ে সেই রাত অবধি। আমার এমনও সময় হয় আমি 11টায় কাজে বের হই, সব কাজ শেষ করে আমার বাসায় ফিরতে ফিরতে 10টা, 9টা, কখনো 8টা বেজে যায়, আমি স্টিল দাঁড়ানো, আমার বসার কোনো ওয়ে নাই। আমি অফিসে ঢুকছি সকাল 8টা 10-এ, এখান থেকে বের হবো রাত্রে 10:30। আমি চেয়ার থেকে উঠতে পারিনি 1 মিনিটের জন্য এখন পর্যন্ত, 5:30 বাজে। আমাদের লাইফটা আসলে খুবই স্ট্রেঞ্জ। আমি মনে করি যে আমি জাস্ট এটুকু চাই যে আমি আমার কথা মতো, মানে হচ্ছে আমার এতটুকুই বলার, যেটার জন্য আমি প্ল্যাটফর্মটা আপনাকে চুজ করেছি, যে আসলে আমার এই যে স্ট্রাগল, আমাকে যে বলেছে যে তুমি আজকে সব কিছু পাইছো, তুমি মানে হচ্ছে তোমার রাস্তা পেয়ে গেছো তাই বলে ছেড়ে দিছো, না, আমি এখনও রাস্তা পাইনি। আমি যে এখন খুব বেশি ইনকাম করতেছি তাও না, আমি একটা সময় পর্যন্ত ইনকাম করব, তারপর তো আমার সেই সময়টা চলে যাবে, সেটা আমার চিন্তা গ্ল্যামারের সময় করতে তো অল্প হবে। কয়েকটা দিনই। হ্যাঁ, আর সেই দিনটার জন্য আমার চিন্তা করতে হবে। আর তার মধ্যে আমার অনেক কাজ, আমার বাচ্চাদের লাইফের সিকিউর করা, যে ওদের লাইফটা কিভাবে যাবে। আমি জীবনেও চাই না যে আমার মতো আমার বাচ্চাদের ভবিষ্যৎ হোক। এই যে তার মানে কি সুমাইয়া, যদি আমরা ড্র লাইনে আসি, ধরো অনেক মানুষকে এখন দেখছি আমরা সেপারেশনে যেতে, ডিভোর্সে যেতে, এবং অনেক মানুষই বলেন যে এর পেছনে অন্যতম কারণ হচ্ছে মেয়েদের অর্থনৈতিক সচ্ছলতা। ব্যাখ্যাটা তোমার কাছে কি বলবো? এটা আসলে আমি যদি বলি তাহলে যারা এই অর্থনৈতিক সচ্ছলতা শুধু দেখতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো এটা টোটালি ভুল। একটা মেয়ে কখনোই তার কাছে চাহিদা টাকা আসার এতটুকু পরে সে থাকে, জামাইকে ছেড়ে দিল, ব্যাপারটা হচ্ছে এইভাবে ব্যাখ্যা করা হ্যাঁ, হয়, কিন্তু বিষয়টা এমন না। তাইলে আচ্ছা, আমি যদি এটা ব্যাখ্যা করে বলতে যাই তাহলে হচ্ছে আমি প্রথমে কিন্তু সুমাইয়া ছিলাম না, আমি সুমাইয়া ইসলাম ছিলাম না, আমি বাধ্য হয়ে এখানে আসছি, আমি বাধ্য হয়ে এখন সুমাইয়া ইসলাম হয়ে গেছি, আমি বাধ্য হয়ে প্ল্যাটফর্ম চুজ করতেছি, আমি বাধ্য হয়ে কাজগুলো করতেছি। আমি তো একটা সময় আমি সেই 8-10 জন গৃহিণীর মতোই লাইফটাকে সেভাবে লিড করতে চাইছি, নামাজ পড়বো, কোরআন পড়বো, হাজব্যান্ডের সাথে থাকবো একই সংসারে, সেটাই আমি চেয়েছি।
বাট সেটা কিন্তু হয় নাই, সেটা কি আমার দোষ ছিল? আমি আমার সবটুকু দিয়ে আমি এতটুকু বলবো যে এখনও যদি তাকে জিজ্ঞেস করা হয়, সে যদি সত্যিটা বলে বুকে হাত দিয়ে, তাকে বলতে হবে যে না আমি অনেক স্যাক্রিফাইস করেছি তার জন্য, এটা তার বলতে হবে। আর যদি সে এটা লুকায় তাহলে তার পরকালে গিয়ে বলতে হবে, কারণ আমি তো এটার জন্য ছাড় দিব না। বোন, এই যে যখন ওই সংসারে অশান্তি হচ্ছে, খারাপ অবস্থায় আসে, আপনি ছেড়ে আসেননি, কিন্তু যখন আপনি নিজের মতো করে ইনকাম করতে শুরু করলেন তখন আপনি ছেড়েছেন, তার মানে প্রবলেমটা হচ্ছে হ্যাঁ ভাইয়া সেই জায়গাতে যখন আমি ইনকামটা শুরু করি, জি আমি কিন্তু ছাড়িনি, আমাকে ছেড়ে দিয়েছে। প্রবলেমটা হচ্ছে এটা, যখন আমি ইনকাম আগে থেকেই করি, আমি আগে টিউশনই করতাম, দেন এরপর হচ্ছে আমি একটা মানে স্কুলে জব করতাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে, দেন ওইখান থেকে চলে আসার পরে হচ্ছে আমি টোটালি কাজ অফ করে দিই। তখন দেখা যায় যে একটা সময় লাগে যখন আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থাকে, এটা একটা মেইন। বিদেশে থাকেন? হ্যাঁ, এখনো বিদেশে থাকেন? এখনো সে বাইরেই আছে, তো ও হচ্ছে বাইরে থাকে। তাহলে তো সেপারেশন আর ইয়ের কোনো পার্থক্য নাই বিদেশে, পার্থক্যই নাই, কারণ সে দেশেই না, আপনার কাছে কেমনে রাখবে? সময় কখন এরকম হয়েছে যে জীবনে দুটো ধারা আসে, একটা হচ্ছে আমি খাবারের টাকা নেই খাইতে পারতেছি না, আর একটা সময় আমার সব আসে তারপরে আমি খাইতে পারতেছি না। এই দুটো পার্ট আসে লাইফে, কোনটা দেখছো? দুইটাই। বলো। আমার লাইফে এমন একটা সময় গেছে যখন আমি খেতে পাই নাই, বাট খাবার ছিল, খেতে পাইনি। আমি খেতে পাওনি মানে দেয় নাই? এরকম কিছু না, আসলে বিষয়টা এমন ছিল যে আমি যেখানে ছিলাম ওখানে একটা টাইম অনুযায়ী হচ্ছে আমাকে খেতে হবে। মানে মানে আমার এখন ইচ্ছে করছে না, আমি একটু পরে খাবো, সেটা পসিবল হয় নাই। কেন? কারণ হচ্ছে বলে না শ্বশুর বাড়ি ফ্যাক্ট, এটা কি ধরনের? অনেকটা ওরকম। অ্যান্ড দেন হচ্ছে আরেকটা বিষয় যে আমার ব্যাগে টাকা আছে, আমি পেমেন্ট পেয়েছি, বাট আমি বের হই না, লাঞ্চ টাইমে যখন বের হই তখন অনেক ভাবতে ভাবতে যে খাবো কি খাবো না, ভাবতে ভাবতে দেখা যায় কি আমি সেই দামি ভালো একটা খাবার ছেড়ে আমি ওই লাইক সিঙ্গারা সামথিং সমুচা একটা খেয়ে মানে অনেস্টলি 15 টাকা বা 30 টাকার মধ্যে কাভার করে চলে গেছি। আমার লাইফে এমনও সময় গেছে। আর সেকেন্ড পার্ট যেটা আপনি বললেন যে আছে, এখন আলহামদুলিল্লাহ আমার রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ করেই দিয়েছে। আমি এতটুকু জানি যে মানুষ পরিশ্রমী সে কিন্তু কখনো ভাতে মরবে না। একদম। আমি কখনো ভাতে মরবো না, আর আমি সেই মানুষগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আমি বাঁচতে জানি। মানুষ বিপদে পড়লে সবচেয়ে কাছের মানুষগুলো সবচেয়ে বেশি ব্যথা দেয় না সুমাইয়া? অনেক বেশি ভাইয়া, অনেক বেশি। কাছের মানুষগুলোর কথায় যদি যাই, আমি এরকম মানুষগুলো দেখেছি যারা একটা সময় ফোনে আমার সাথে অনেক কথা বলতো যে হ্যাঁ এটা এভাবে না ওভাবে, বা তার সারাদিনের শিডিউল শেয়ার করতো। সেই মানুষগুলো না একটা সময় তাদের ওই যে যখন আসছে না স্বার্থে আঘাত লাগে বা দেখতেছে আমার একটু প্রবলেম, তখন পাশ কেটে চলে যায়। আমি কখনোই কাউকে আমার প্রবলেমে পাইনি, ওই যে দুইজন মানুষ ছাড়া কখনোই কাউকে পাইনি। হ্যাঁ, ফ্রেন্ড হিসেবে ছিল অনেকেই পাশে, যে যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে, বাট অনেক বেশি পার্সন ছিল তেমন না, কারণ আমার লাইফে ফ্রেন্ডের মানে ফ্রেন্ডই নাই। অনেকে মনে করে আমার অনেক ফ্রেন্ড সার্কেল, বাট নো, সুন্দরীদের তো অনেক বন্ধু বান্ধব থাকে। অনেক বন্ধু বান্ধব থাকে তো, বাট ওই জিনিসটা না ভাইয়া আসলে আমার লাইফে ছিল না, কখনোই ছিল না। আমার কোনো বন্ধু বান্ধব তেমন কিছুই ছিল না, শুধু আসতো না ওই যে ক্লাসমেট টাইপ কিছু বান্ধবী আর কি, যেগুলাকে বলে ফ্রেন্ড। বললে তো আবার অনেকে বয়ফ্রেন্ড মনে করবে, যেহেতু আমাদের এখন অনলাইন জগৎ, সো আমি ভেঙে বলতেছি বান্ধবী। তো তাদের মধ্যে অনেকে হচ্ছে আমাকে মেন্টালিভাবে খুব সাপোর্ট করেছে, এটা সবচেয়ে বড় সাপোর্ট। আর ওই যে আপনার নেক্সট যে কথাটা ছিল খেতে ইচ্ছে করে না, এই সময়টা হচ্ছে আমার হয়তো বা এখন, যেটা আমি এখন ফিল করি, খুব কাছ থেকে ফিল করি। কারণ আমার মনে হয় যে বাসা যাওয়ার পরে আমার আম্মু আমাকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। আমার আম্মু আমার জন্য অনেক সাফার করছে। আমি জাস্ট এই জিনিসটা
একটা কথা আমি বলবো, আমি দুনিয়াতে সব কিছু ভুলে যাব, কিন্তু আমি কখনোই আমার হাজব্যান্ডকে এই জিনিসটার জন্য মাফ করতে পারবো না যে তার জন্য আমার বাবা মা সাফার করেছে, আমার মা সাফার করেছে। সে হয়তো বা তার ভুল বুঝতে পেরেছে কি পারেনি সেটা আমি জানি না, কিন্তু এটা না আমি পারবো না কখনোই। আমার মা যতটা সাফার করেছে, আমি যদি সারা জীবন একাও থাকি আমি কখনো সেখানে ঘুরে তাকাবো না। কি হয়েছে না? আমাদের প্রবলেমের মধ্যে হচ্ছে আমার আম্মু মেন্টালি ট্রমায় চলে গেছিল। তোমার বোন এই সেপারেশনের সময়টাতে? সে 1 মাস কাউকে চিনে নাই, ও মাই লর্ড। কাউকেই চিনে নাই। আর সবচেয়ে কষ্টের বিষয় যে আমার পুরো এলাকা, আগে যেই আমাকে অনেকেই চিনতো না, বাট আমার পুরো এলাকা জানে আমি ভালো না। এর থেকে খারাপ আর কি হতে পারে একটা মেয়ের লাইফে? ভালো না মানে দুর্নাম রটাইছে। হ্যাঁ, আমি অনেক টাকা পয়সা মাইরা খেয়েছি তার থেকে, আমি টাকা নিয়ে তাকে এখন চিনি না। তো সেই মানুষটার দিকে আসলে মুভ অন করার মতো আর আমার মধ্যে এনার্জি নাই। অনেক বড় লোক ছিল? না, অনেক বেশি না, বাট আমাদের চাইতে একটু তো বড় লোক, তার জন্য একটু প্রভাব আছে, প্রভাব দেখাইছে। আর আমার লাইফের যেই একাকিত্বর যে বিষয়টা আমি ফিল করি সেটা হচ্ছে আমার বাচ্চাগুলোকে নিয়ে যখন আমি সময় কাটাই, দেখা গেল একটা সময় ওদেরকে তো আমি সামলে নিচ্ছি, তোমাকে কে সামলাবে ভাই? বাট আমার প্রবলেমের জন্য আমাকে সামলানোর জন্য এমন কোনো পার্সন নাই যে যার সামনে বসে খারাপ হোক ভালো হোক আমি জাস্ট মন খুলে বলে দিতে পারবো। যার সামনে বসে আমি বলতে পারবো আজকে না আমার সাথে এটা হয়েছে, এটা হয়েছে, এই মানুষটা আমাকে এটা বলছে, আজকে আমার এই কাজটা আসছে। মানে সেই টাইমটা আমার খুব খারাপ লাগে। আই অনেস্টলি স্পিকিং দ্যাট, যে আমার মনে হয় যে আমি দুনিয়াতে সবচাইতে না বদনসিব টাইপ এরকম। তোমার চোখের জলের সাথে কি কেবল বালিশ আর রুমটা? আমারও খারাপ লাগে, আমি কখনোই আমার সেই বাইরের মানুষগুলোকে এক্সপ্লেন করতে যাই নাই যে মা আমি বাবারেও কেমন। তো বলতে পারবা না, কি বলবা? আসলে ভাইয়া একটা টাইমে না বলার মতো কেউই থাকে না। কেউ আর থাকে না। এখন আমি এরকম একটা লাইফে আছি যেখানে হচ্ছে কি, যেখানে আমার মনে হচ্ছে যে কেউ যদি আমাকে এসে কিছু বলেও না, আমার ইচ্ছে হয় না আমি তাকে কোনো রিপ্লাই দিই, বা আমার ইচ্ছে হয় না যে সে আমাকে নোংরা কথা বলতেছে আমি তারে 2-1টা বলি। আমার সেই ফিলিংসটাও নাই আসলে, আমার মনে হয় না। আমার মনে হয় তার চেয়ে বরং কেউ যদি আমার টাকাও মেরে খায় নিছে, আমার মানে মনে হচ্ছে না বা আমার ইচ্ছাই হয় না, আমার মনে হয় নিয়ে যা, ওকে ফাইন। আমি জাস্ট এমন হয়ে গেছি, আমার এখন কোনো কিছুতেই কোনো ফিল নাই বা কিছুই নাই। বাট আমি যদি এরকম লাইফ নিয়ে চলতে পারি, ঘুরে দাঁড়াতে পারি, আমি জাস্ট আমাদের এই জেনারেশনের জন্য এতটুকুই বলবো যে জীবনটা এতটুকু না, রাইট। তোমাদেরকেও মুভ অন করতে হবে। অনেক মেয়ে আছে এরকম। আর আরেকটা বড় কথা হচ্ছে কি ভাই, আমি কখনোই মানে আছে না অনেকে সিম্প্যাথি পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য অনেক কিছু করে। অনেক কিছু করে। আমার লাইফটা একটা স্টোরি, আমি জাস্ট আপনাকে 100 ভাগের হয়তো বা 10 ভাগ বলছো। বললাম, বাকিগুলো কিন্তু আমি শুরুতেই বলেছি ভাই আমি বলবো না, কারণ ওই কাদা ছড়াছড়ি আমি করতে চাই না। এবং আমি দেখলাম তুমি এখন পর্যন্ত 4বার চোখের জল থামাইছো, তুমি নামতে দাও নাই বোন, এবং কি কোনো ব্যক্তিগত কোনো জায়গাতেই শেয়ার করো না। আমি বুঝলাম যে মেয়েটা কত বেশি পরিশীলিত, কত বেশি কন্ট্রোলড। আর এদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট যারা শেয়ার করতে পারে না, বুক ফেটে গেলেও তারা কোনো কথা বলতে পারে না। অনলাইন বুলিং হয়, অনেক বেশি বুলিং হয়। আমি যদি আমার আইডিতে এখন অবধি কোনো স্যাড পোস্টও আমি দেই না। আর আমার নতুন যে সুমাইয়া ইসলাম, যেটা আমার প্রফেশনাল পেজ, বানানটা বলে দাও, মানুষ নিশ্চয়ই খুঁজে পাবে। SUMAIYA, সুমাইয়া ISLAM, সুমাইয়া ইসলাম, এটা আমার অফিসিয়াল পেজ। অ্যান্ড এটাও জাস্ট আমার বলতে গেলে নিউই।
এখানেও জাস্ট আমি কিছু কিছু ভিডিও শেয়ার করি, মানে আমার না ওই বিষয়গুলো আসে না যে আমার ভাইরাল হইতে হবে বা লাইক দ্যাট সামথিং, আসে না, আমি পারি না আসলে, আমি কারোর সাথেই পারি না শেয়ার করতে, আমি খুবই চাপা স্বভাবের একটা মানুষ। তো ওই জিনিসগুলোর জন্য আমি যদি আমার লাইফটা শেয়ার করি না, তাহলে দেখা যায় ভাইরাল তো কি ভাইয়া, রীতিমতো ভাইরালের হয়তো বা মানে আসে না যে খুব বেশি প্রেশার ওরকম হয়ে যাবে, কিন্তু আমি আমার এই বিষয়গুলো খুবই পার্সোনাল রাখছি, কারণ আমি চাই না প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল দুইটা মিক্স হয়ে যায়। তাদের মধ্যে আমার মধ্যে কিন্তু কোনো তফাৎ রইল না, আর তাছাড়া আমি পারিও না ভাইয়া। আমাকে এটা বলতে পারো বোন, ফর দ্য লাস্ট টাইম কত পর্যন্ত সহ্য করছো? আমি যদি অনেস্টলি বলতে যাই, আমি এতটুকু সহ্য করছি যে যেটা একটা মেয়ে কখনোই সহ্য করতে পারবে না। লাইক আমি যদি কারোর সাথে, আমার হাজব্যান্ডের সাথে রিলেশন থাকা অবস্থাতেও যদি আমি অন্য কারোর সাথে রিলেশনে থাকি অ্যান্ড আমার হাজব্যান্ড জানতেছে, বিষয়টা এমন। নিজের চোখে দেখছো? শুনছি জাস্ট। কখনো গায়ে হাত তুলছে? অসংখ্যবার। অসংখ্যবার? আমি আপনার লাস্টে একটা পোস্টে দেখলাম যে আপনি বলেছিলেন এরকম কিছু একটা, যে যে মানুষটা তোমাকে কাঁদতে দেখে, তোমার চোখের পানি দেখে ঘুমাইতে পারে, তুমি চলে গেলেও কিছু যায় আসে না, কিছু যায় আসে না। এমনও সময় গেছে আমি জাস্ট টাইলসের মধ্যে কাঁদতে কাঁদতে ঘুমাই গেছি ফ্লোরে। ইয়েস ভাইয়া, আমি জাস্ট ফ্লোরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছি, বাট সে বেডে ঘুমাচ্ছে, সে দেখতেছে। নো রেসপন্স। হোয়ার ইজ লাভ? There is no love. আমি তার জন্য 2টা বছর আমার বাবা মার সাথে সম্পর্ক রাখি নাই। না করেছিল? কোনো একটা কারণে আমার বাবা মার সাথে তাদের প্রবলেম ছিল। আমি শুধুমাত্র তার জন্য আমার বাবা মার সাথে সম্পর্ক রাখি নাই। আমি আজকে এটা বলতে চাই যে হয়তো বা এটার জন্য আল্লাহ আমাকে মাফ করবে না, জাস্ট মি। মানে এই জায়গাটা আমি খুবই ইমোশনাল, হয়তো বা আল্লাহ পাকও আমাকে মাফ করবে না। মার অসুখ হয়েছে কি এই জন্যে? মাঝে ট্রমাটাইজড হয়েছে? না, এটা আরও আগের কথা। ফ্যামিলিগত একটা প্রবলেম ছিল, ও চাইতো না আমি কারোর সাথে সম্পর্ক রাখি, আমিও রাখি নাই। আমি শুধু একটা, মানে আমি এমন একটা লাইফ লিড করতাম যে আমি 4 দেয়ালের মধ্যে বন্দি ছিলাম। আমি আমার রিলেটিভস অ্যান্ড কারো বাসায় যেতে পারতাম না। এবং এটা মেনে নিয়েছে? Yes. কেন? আসলে তখন না আমি বুঝি নাই, এত কিছু আমি বুঝতাম না, বা আমি চাইতাম না যে কোনো সেপারেশন টাইপস কিছু একটা হোক। আমি তখন চাইতাম না এই বিষয়গুলো। নিজের গলার শক্তি ছিল না? সো লেটস এন্ড ইট আপ, শেষ করি আমরা। শেষে যারা দেখতেছে তাদের জন্য যদি বলো যে তোমার জীবন থেকে বোন এটা শেখার আছে, হোয়াট ইজ ইট? আমার জীবন থেকে আমি এটাই বলবো যে আমি জাস্ট এতটুকুই দেখছি যে আমি যখনও ইনকাম করেছি, সেটা হোক 1 টাকা বা হোক 5,000 টাকা, আমি কিন্তু কখনো আমার হাজব্যান্ডকে সাইড করে দেখি নাই। আর শুধুমাত্র তার মনে হয়তো একটা রিলেশনশিপের মধ্যে যদি, মানে এটা জাস্ট উভয়ের ক্ষেত্রে, হোক সে মেয়ে হোক সে ছেলে, সেখানে যদি কোনো রেসপেক্ট না থাকে, সেই সম্পর্ক আজকে হোক কালকে হোক, মানে টুডে টুমরো সেটা ভাঙবেই। অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে মেয়েরা কখনোই, আছে কিছু কিছু মেয়ে, সবাই তো সেম হয় না, কিন্তু বেশিরভাগ মেয়েরাই হচ্ছে কখনো টাকার জন্য কাউকে চায় না। ট্রু, একদম সত্যি। আমাকে অনেকে এরকমও বলেছে যে এরকমও হয় না যে কাছের মানুষগুলো থাকে। আমার এক আপু আছে, উনি আমাকে বলেছিল তুমি তো কাবিনের টাকা পাবা 2 লাখ টাকা। বলছি, আমি জাস্ট ওনাকে এতটুকু বলছি, আপু আমি কি করবো? 2 লাখ? হ্যাঁ, সিরিয়াসলি? ইয়েস।
মাফ করো, কিন্তু কোনো রিক্সাওয়ালার মেয়েরও এখন 5 লাখ টাকা কাবিন হয়। ভাইয়া লজ্জা দিচ্ছ কেন? রিয়ালিটি বলতেছি। ও মাই গড। সরি, না নট সরি, রিয়ালিটি চেক। ইয়েস, ইটস 2 রিয়েলি। লাখ টাকা এন্ড দেন আমি তখন আমি বললাম যে আমি টাকা খুব দিয়ে মজা কি পাইছি। করব? যেখানে মানুষের লাইফ টিকে না সেখানে টাকা দিয়ে কি হবে? দ্যাট ইজ ভেরি ট্রু, বাট এটা তোমার অধিকার, কিন্তু এত ছোট না। অধিকারের জায়গাটা আমি অনেক আগেই ছেড়ে চলে আসছি। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে সংসার মানে হচ্ছে এটা, যেটা 4 দেয়ালের মধ্যে থাকবে। যদি তার আর আমার প্রবলেমগুলো 4 দেয়ালের বাইরে চলে যায়, বিচার সালিশ হয়ে যায়, সেগুলো করে সংসার টিকে না। আমি সেদিন বলতেছিলাম এই কথা, যখন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া থার্ড পার্টি জানলো, সেই দিন থেকে হাজব্যান্ড ওয়াইফের সেপারেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। মা বাবা ভাই ব্রাদার ভগ্নিপতি বোন, ওই মুহূর্ত আর থেকে। সব কিছু বাদ দিয়ে জাস্ট একটা কথা আমি এখানে সবচেয়ে বেশি হাইলাইট করে বলবো, সেটা হচ্ছে সব কিছু বাদ, সব কিছু, কিন্তু যে মানুষ চরিত্র নিয়ে কথা বলতে পারে সে মানুষ তোমায় কিভাবে ভালোবাসে? এটা আমার প্রশ্ন। তাও যদি আমি করতাম কথা ছিল। এক্স্যাক্টলি। সে আমাকে চিনে জানে, আমি তার সাথে আসি, এত বছর ধরে আসি, তারপরও কিভাবে চরিত্র নিয়ে কথা বলে? যে মানুষ আমার চরিত্র নিয়ে কথা বলতে পারবে সে আর যাই হোক আমাকে ভালোবাসে না, কোনো দিন সে বাসবে না। কারণ হচ্ছে আমি যাকে ভালোবাসি তাকে যদি আমি 10 জনের সামনে ছোট করব, ইম্পসিবল। তাহলে সেটা ভালোবাসা না। না 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 না, বরং 10 জনের সামনে প্রোটেক্ট করার নামই তো ভালোবাসা, ভালোবাসা। দায়িত্ব নেওয়ার নামই তো পুরুষ। সে আমাকে 10 জনের সামনে হ্যারাস করতে চাইছে, বাট কথা আছে না, রাখে আল্লাহ মারিকে। আমার আল্লাহ আমার সাথে সব সময় আছে, এটা আমি এখনও ফিল করি। নয়তো আমি সুমাইয়া এ পর্যন্ত আসতে পারতাম না। আমি এখনও স্ট্রাগল করছি, আগেও করে এসেছি, এখনও করছি। আমার ভাগ্যে যতদিন আছে আমি করে যাব। ইনশাআল্লাহ। আমি সুমাইয়ের গল্প শুনতে শুনতে আমি শেষ করবো। সুমাইয়ের গল্প শুনতে শুনতে একটা জিনিস খুব উপলব্ধি করলাম, জানেন, নিজের পায়ের তলার মাটি যদি শক্ত থাকে প্রতিবাদ করাটা সহজ হয় এবং জরুরি হয়। সবসময় মেনে নেওয়াটা ভালো লক্ষণ না। মেনে নেওয়া মানে হচ্ছে প্রশ্রয় দেওয়া। একবার ঠিক আছে, কিন্তু যেটা তখনই উল্টাপাল্টা হয়ে যায়, ক্রমশ হয়ে যায়, সেটা প্রতিবাদ করা উচিত এবং নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিজের জীবন গড়া উচিত। আল্লাহ আপনার সমস্ত বিপদ দূর করে দিক। আসসালামু আলাইকুম।